মুভির শুরুটা একটা ভয়ানক জেলের ভিতর এবং সেই জেলের ভিতরে আমরা ফ্র্যাঙ্ক ফেরি নামে একটা লোককে দেখতে পাই যে একটা সিটি খুবই মনোযোগ দিয়ে দেখছিল এবং তার চেহারা দেখে কিছুটা এমন মনে হচ্ছিল যে সে এমন কিছু একটা করতে যাচ্ছে যেটা আর আগে কেউ কখনোই করেনি। এরপর ফ্রাঙ্ক এই জেলের ভিতর থাকা সবচেয়ে ভয়ঙ্কর আসামি রেজার কাছে চলে আসে। অন্যদিকে জেলের লন্ডি রুমে কয়েকজন আসামি সেই জেল থেকে পালানোর চেষ্টা করছিল। তারা দ্রুত এইখানকার মাটি খুঁড়ে এইখান থেকে বেরিয়ে যেতে শুরু করে, কিন্তু তাদের মাঝে একজন এখনো পর্যন্ত ফ্রাঙ্কের জন্য অপেক্ষা করছিল। আসলে তাদের প্ল্যান ছিল যে তারা সকলে মিলে এই জেল থেকে পালিয়ে যাবে, কিন্তু ফ্রাঙ্ক এখনো পর্যন্ত আসছিল না, যার কারণে তারা এইখানে অনেক বেশি দুশ্চিন্তা করছিল তার জন্য। কিন্তু তারা এইখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন ফ্রাঙ্ক সেইখানে আসে না, তখন তারা এইখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। এরপর তারা যখন দেখে যে ফ্রাঙ্ক এইখানে আসছে না, তখন তারা আর কোনো উপায় না পেয়ে এইখান থেকে চলে যায়। কিন্তু যাবার সময় সেইখানে থেকে একটা কয়েদির টুপি সেইখানে মাটির উপর পড়ে যায়। এর কিছুক্ষণ পরে লন্ড্রি রুমে আহত অবস্থায় ফ্রাঙ্ক চলে আসে এবং সে দ্রুত সেই কয়েদির টুপিটাকে তুলে নিয়ে সেইখান থেকে সেই টানেলের মাধ্যমে পালিয়ে চলে যায়। আসলে আরো কয়েক মাস আগে ফ্রাঙ্কও ছিল এই জেলখানায় বন্দী আরো অনেকগুলো কয়েদির মতোই। ফ্রাঙ্ক এইখানে ভয়ঙ্কর রকমের কিছু একটা অপরাধ করেছিল, যার কারণে তাকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছিল এবং তার জেলখানা থেকে বের হয়ে যাওয়ার কোনো চান্সই ছিল না, একমাত্র পালানো ছাড়া। সে এইখানে ধীরে ধীরে জেলখানা জীবনটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছিল। জেলখানাতে ফ্রাঙ্কের কাজ ছিল কয়েদিদের জামা কাপড় পরিষ্কার করা। ফ্রাঙ্ক এইখানে তার নিয়তি এবং তার জীবন মেনে নিয়ে এইখানে কয়েদিদের পোশাক ধোয়া মোছা করত। ফ্রাঙ্ক এইখানে বেশিরভাগ সময় কারোর সাথে কথা বলতো না এবং সে একা থাকার চেষ্টা করত। এরপর এইভাবে জেলের ভিতর থাকতে থাকতে ফ্রাঙ্কের এক যুগ কেটে যায়। এতে করে এই জেলে থাকা অন্যান্য কয়েদিদের সাথেও তার বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। এভাবে একদিন কাজ করা শেষে ফ্রাঙ্ক যখন তার সেলে ফিরে আসে, তখন সে সেলে এসে দেখতে পায় যে সে যার সাথে সেল শেয়ার করে থাকতো সেই সেলমেট তার সমস্ত জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। ফ্রাঙ্ক যখন তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি সকল কিছু গোছাচ্ছ কেন, তখন তার সেলমেট তাকে জানায় যে আমার এইখান থেকে মুক্তি হয়ে গিয়েছে, আশা করি আমার আর এইখানে আর কোনোদিনও আশা লাগবে না। এর কিছুদিন পর জেলের ভিতর নতুন কিছু কয়েদিদের আনা হয়, কিন্তু অদ্ভুত ভাবে এই জেলের ভিতরে আসামিদের খালি গায়ে পাউডার লাগিয়ে ঢোকানো হচ্ছিল, যাতে করে তাদের শরীর থেকে কোনো ব্যাকটেরিয়া জেলের ভিতর ছড়িয়ে যেতে না পারে। এইসব দেখে সবচেয়ে বেশি খুশি হয় রেজার ভাই টনি, কারণ সে একজন সমগামী ছিল। তখন এই দলে লেসি নামে একটা ছেলেকে দেখে টনির খুবই পছন্দ হয়ে যায়। এরপর সকল আসামিদের নিজ নিজ ছেলে ঢুকিয়ে দেওয়া হয় এবং লেসি নামে সেই ছেলেটিকে পাঠানো হয় ফ্রাঙ্কের নতুন সেলমেট হিসেবে। কিন্তু ফ্রাঙ্ক লেসিকে একদমই পছন্দ করেনি, সে এইখানে যতটা পারছিল তাকে এড়িয়ে চলছিল। এরপর সেই দিন সন্ধ্যাবেলায় ফ্রাঙ্কের জন্য তার বাসা থেকে একটা চিঠি আসে। আসলে ফ্রাঙ্ক জেলে বন্দি এই 14 বছর ধরে তার পরিবারের কাছে চিঠি লিখতো এই আশায় যে তার মেয়ে একদিন চিঠির মাধ্যমে তার সাথে কথা বলবে, কিন্তু তার মেয়ে কখনোই তার সাথে চিঠির মাধ্যমে কথা বলতো না, কারণ তার মেয়ে তার কাজের জন্য একদমই তাকে পছন্দ করতো না। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে ফ্রাঙ্কের কাছে যে চিঠিটি এসেছে, এইখানেও তার মেয়ে তার উত্তরের কোনো জবাব দেয় না। তার মেয়ে ফ্রাঙ্কের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল, কারণ তার মেয়ে তার বাবার কাজের জন্য অনেক বেশি লজ্জিত ছিল। কিন্তু ফ্রাঙ্কের স্ত্রী সবসময় তার চিঠির জবাব দিত, যেরকম আজকে লিখেছে যে তোমার মেয়ে সাময়িক অসুবিধার কারণে ড্রাগ নিতে শুরু করেছে এবং ড্রাগ ওভারডোজ নেওয়ার কারণে সে এখন হাসপাতালে ভর্তি আছে এবং মেয়েটা যে কোনো সময় মারাও যেতে পারে। কিন্তু এই কথা শোনার পর ফ্রাঙ্কের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে তার মেয়েকে এই দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসতো, যার কারণে সে এত রাতেও ছুটে চলে যায় জেলখানার গির্জাতে এবং সেইখানে গিয়ে সে অঝরে কান্না করতে থাকে এবং সে সৃষ্টিকর্তাকে বলতে থাকে যে সৃষ্টিকর্তা, আমার মেয়েকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। এবং সে সৃষ্টিকর্তার কাছে আরো একটা অনুরোধ করে যেন সে তার মৃত্যুর আগে তার মেয়ের সাথে একবার কথা বলতে পারে। যাই হোক, পরদিন ফ্রাঙ্ক যখন তার নিজের কাজ করছিল, তখন সে ওয়াশিং মেশিনের পিছনে একটা ছাকনি খেয়াল করে। তাছাড়াও এই লন্ড্রি রুমে পানি আসার পাইপটাকেও সে দেখতে পায়, যেটা ছিল বেশ বড় এবং পুরানো, এবং এইটা দেখে তার মাথায় একটা শয়তানি বুদ্ধি চলে আসে। এই জন্য সেই দিন রাতে সে তার সবচেয়ে কাছের বন্ধু ব্রোডিকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো ওয়াশিং মেশিনের নোংরা পানিগুলো কোন জায়গা দিয়ে বাইরে চলে যায়? কথাটা শুনে তার বন্ধু ব্রোডি বেশ কিছুটা অবাক হয়ে যায়। এরপর ফ্রাঙ্ক ব্রোডিকে সেই চিঠিটা পড়তে দেয়। যে চিঠিটা পড়ার পর ব্রোডি বুঝতে পারে কেন ফ্রোডি তাকে এই কথাটা বলেছে। এই জন্য সে সাথে সাথেই ফ্রাঙ্ককে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, কারণ সে নিজেও এইখানে যাবজ্জীবন সাজা পেয়েছিল। এরপর দিন ফ্রাঙ্ক তার দল ভারী করার জন্য লেনি নামে একটা বক্সারের কাছে চলে আসে। আইন অনুযায়ী লেনির এখন জামিনে
দিনে মুক্ত থাকার কথা ছিল, কিন্তু একজন লোক মিথ্যে সাক্ষী দিয়ে তাকে এই জেলখানার ভিতর ফাঁসিয়ে দিয়েছে এবং র্যানি প্রতিশোধ নেওয়ার জন্য রীতিমতো পাগল হয়ে গিয়েছিল এবং এই সুযোগটাকে ফ্রাক কাজে লাগাতে চাচ্ছিল। বক্সিং ছাড়াও লেনি একজন ভালো মেকানিক ছিল যে কোনো সময় যে কোনো জিনিস দিয়ে জিনিসপত্র তৈরি করতে পারত। এরপর ফ্রাক লেনিকে তাদের প্ল্যান সম্পর্কে জানায় যে তারা জেল থেকে পালাতে চাচ্ছে এবং রেনি প্রতিশোধ নেওয়ার আশায় সাত পাশ না ভেবে ফ্রাকের কথায় রাজি হয়ে যায়। এরপর তারা গেম খেলার বাহানা করে এই জেল থেকে পালানোর জন্য প্ল্যান করতে থাকে এবং তাদের প্ল্যান মোতাবেক পালানোর একমাত্র রাস্তা ছিল ওয়াশিং মেশিনের নোংরা পারে বের হওয়া ওই পাইপটা। কিন্তু একটা সমস্যা ছিল, তাদেরকে সেই লন্ড্রি রুম পর্যন্ত যেতে পাড়ি দিতে হবে 3টা সিকিউরিটি গার্ড সম্মিলিত এলাকা, যেটার মাধ্যমে তারা পালানো একেবারেই অসম্ভব। কিন্তু ফ্রাকের কাছে একটা প্ল্যান বি ছিল। সে তখন তাদেরকে বলে যে আমি কয়েকদিন আগে গির্জার যখন কনফিগারেশন রুমে গিয়েছিলাম তখন আমি খেয়াল করি যে গির্জার এই দেয়ালগুলো পাতলা কাঠের তৈরি, যেটা কিনা ধাক্কা দেওয়ার সাথেই ভেঙে যাবে এবং আমরা এইটার সাহায্যে খুব তাড়াতাড়ি এবং খুব অল্প সময়ের মধ্যে লন্ড্রি রুমে পৌঁছে যাব। এরপর সেই দিন জেলের আলো নিভে যাওয়ার সাথে সাথে লেনি সেইখানকার কিছু লোহার রড কেটে এমন কিছু অস্ত্র বানিয়ে ফেলে যেটার সাহায্যে তারা এইখান থেকে খুব সহজেই পালিয়ে যেতে পারবে। এছাড়াও ফ্রাক প্ল্যান মোতাবেক জেলখানার অন্য একটা শক্তিশালী আসামি টুটানের কাছে চলে যায় এবং সে লিনের সাথে বক্সিং ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানায়। এরপর তারা তিনজন ফাইনাল প্ল্যান বানায়, তারা গির্জার দেয়াল ভেঙে সেই লন্ড্রি রুমে ঢুকবে। এরপর এয়ার ভেন্টিলেশনের গ্রিল ভেঙে সেই নলের পাইপ দিয়ে নর্দমার কাছে পৌঁছে যাবে এবং সেই নদীটা পার হলেই সেইখানে একটা রেল লাইন আছে এবং তারা সেই লাইনে ট্রেনে উঠতে পারলেই তারা এই জেলের লাইফ থেকে পুরোপুরিভাবে মুক্তি পেয়ে যাবে এবং তারা এইখান থেকে পৌঁছে যাবে লন্ডনে। কিন্তু এইখানে একটা টুইস্ট আছে, যে টুইস্টটা আমরা একবারে মুভির শেষেই জানতে পারবো। যেই টুইস্টটা জানার পর আপনার মাথার হুঁশ একেবারে উড়েই যাবে। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানাতে পারেন সামনে কি হতে চলেছে। যাই হোক, তারা এইখানে জানতো না যে তাদের এই সকল প্ল্যান আরো একজন জানতে পেরেছিল। এরপর সেই দিন রাতে জেলের সকল কয়েদি চলে আসে ক্যান্টিনে খাবার জন্য এবং খাওয়া দাওয়ার পর সেইখানে লেনি এবং টুটানের বক্সিং ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। যথারীতি এইখানে খেলা শুরু হয়ে যায় এবং লেনি টুটানের হাতে ভয়ঙ্কর ভাবে আহত হতে থাকে। কিন্তু আমরা এইখানে বুঝতে পারি ফ্রাঙ্ক কেন এই ম্যাচটার আয়োজন করেছিল। আসলে টুটানের একটা দাঁত একেবারে পিওর ডায়মন্ড দিয়ে তৈরি ছিল, যেটা নেবার জন্য এই ফাইটটা, এবং তাদের প্ল্যান ছিল এইখান থেকে বেরিয়ে গিয়ে এই ডায়মন্ডটাকে বেচে দিয়ে যে অর্থ পাবে সেই অর্থ দিয়ে তারা ছোটখাটো কোনো একটা বিজনেস করে তারা তাদের সারা জীবন কাটিয়ে দিবে। এরপর সুযোগ বুঝেই লেনি টুটানের মুখে একটা ঘুষি মারে, যার কারণে তার মুখ থেকে সেই ডায়মন্ডের দাঁতটা খুলে নিচে পড়ে যায়। সে দ্রুত সময়ের মধ্যেই সেই দাঁতটা নিজের কাছে লুকিয়ে নেয়। এরপর ফাইনালি বক্সিং ম্যাচ শেষ হলে রাত্রেবেলায় লেনি তার তৈরি করা অস্ত্রের মাথায় সেই ডায়মন্ডের দাঁতটাকে লাগিয়ে দেয়। এরপর দিন টনি বাথরুমে গিয়ে ফ্রাককে জিজ্ঞেস করে আমি জানি নিশ্চয়ই তোমরা একটা কোনো প্ল্যান করছো, কিন্তু ফ্রাক এইখানে তাকে কিছুই বলে না। এরপর সেইখান থেকে সে ফ্রাক তার দুই বন্ধুকে টনির ব্যাপারটা জানিয়ে দেয় যে সে এই সকল জিনিসগুলো জেনে গিয়েছে, যেটা শুনে ব্রোডি এবং লেনি দুজনেই ভয় পেয়ে যায়, কারণ টনি ছিল রেজার ভাই, তাকে তো কিছু বলাও যাবে না এবং তাকে কিছু না বললে সে যদি রেজারকে বলে দেয় তাহলে তাদের সবারই প্ল্যান ভেস্তে যাবে। তারা কি করবে তারা ভালোভাবে বুঝতে পারছিল না। এরপর তারা নিজেদের মধ্যে কথা বলছিল যে আমাদের টনির হাত থেকে বাঁচাতে পারবো শুধুমাত্র বাতিস্তাই। আসলে বাতিস্তা এমন একজন কয়েদি ছিল যে কিনা পুলিশ এবং গার্ডদের সাথে মিলে জেলের ভিতরে মাদক বিক্রি করত। তার সাথে টনির অনেক ভালো সম্পর্ক ছিল, তাই ফ্রাঙ্ক সরাসরি কোনো কথা না বলে বাতিস্তার কাছে গিয়ে তাদের প্ল্যান সম্পর্কে জানায়। ফ্রাঙ্ক বলে প্লিজ আমাদের টনির হাত থেকে বাঁচিয়ে নাও, তাহলে আমরা চারজনই একসাথে মুক্ত দুনিয়া দেখতে পারবো। কথা শুনে বাতিস্তা রাজি হয়ে যায় এবং তারা টনিকে চিরতরের জন্য চুপ করানোর একটা প্ল্যান বানায়। বাতিস্তা টনির জন্য বিষ মিশানো একটা স্পেশাল ড্রাগ তৈরি করে এবং সেইটাকে ফ্রাঙ্কের হাতে দিয়ে দেয় এবং রাত্রেবেলা ফ্রাঙ্ক ভয়ে ভয়ে টনির জন্য অপেক্ষা করতে থাকে। ফাইনালি টনি তার একজন বন্ধুকে নিয়ে ফ্রাঙ্কের সঙ্গে দেখা করতে চলে আসে। টনি সেইখানে সে ড্রাগের প্যাকেটটা তার বন্ধুর হাতে তুলে দেয়। তারপর হঠাৎ করে লেসি টনিকে এইখানে ভয়ঙ্কর রকমের মারতে শুরু করে। টনিকে এমন ভাবে মার খেতে দেখে টনির সেই বন্ধু মাদকের প্যাকেটটা নিয়ে এইখান থেকে পালিয়ে চলে যায়। আর অনেক আহত টনি এইখান থেকে পালানোর সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যায় আর নিজের ভাইয়ের
এরকম আকস্মিক মৃত্যুতে রেজা অনেক বেশি রেগে মেগে ফ্রাককে তার ছেলে ডেকে পাঠায়। আসলে এইখানে থাকা সকলেই টনির মৃত্যুতে অনেক বেশি খুশি ছিল, আর তাছাড়াও টনির সেই বন্ধুটা বিষাক্ত মাদক খেয়ে মারা গিয়েছিল। তাই টনির সাথে কি ঘটেছে এইটার একমাত্র সাক্ষী ছিল ফ্রাক। দুর্ভাগ্যবশত সেই দিন রাতেই ফ্রাক তার দলবল নিয়ে পালাতে চাইছিল, এমনকি ফ্রাকের বাকি বন্ধুরা তাদের অবস্থান থেকে পালানোর চেষ্টা শুরু করে দিয়েছিল। আবার রেজার সাথে তার অপেক্ষমান স্ত্রী দেখা করতে এসেছিল। ফ্রাক তখন জানতে পারে যে আজ সকালেই তার মেয়েটা মারা গিয়েছে। এটা শুনে ফ্রাক প্রচন্ড রকমের ভেঙে পড়ে। তার কাছে জেলখানা থেকে পালানোর আর কোনো উদ্দেশ্যই ছিল না, কারণ এত সবকিছু সে তো তার মেয়ের সাথে দেখা করার জন্যই করেছিল। তবুও সে বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে এইখান থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েই নেয়। আর এইখান থেকে সিন কাট হলে আমরা গল্পের শুরুর সিন দেখতে পাই, যেখানে দেরিতে হলেও ফ্রাক তার দলের সঙ্গে পালিয়েই যেতে থাকে। যেখানে রেনি তার নিজের তৈরি করা সেই রড এবং সেই ডায়মন্ডের মাধ্যমে এয়ার ভেন্টিলেটর কেটে ফেলে। এরপর তারা সেইটার মধ্যে দিয়ে ফাইনালি ময়লা পানি যাওয়ার রাস্তায় পৌঁছে যায়। সেই ড্রেন লাইন দিয়ে কিছুক্ষণ এগোনোর পর তারা দেখতে পায় এই ড্রেন লাইনটা একটা দেয়াল দিয়ে বন্দী। এটা দেখে তারা সকলেই প্রচন্ড রকমের হতাশ হয়ে পড়ে। নিজের কৃতকর্মের উপর প্রচন্ড রেগে মেগে লেনি লেসির সাথে প্রচন্ড রকমের মারামারি শুরু করে দেয়। হ্যাঁ, এতক্ষণে ফ্রাঙ্কের সেলমেট লেসিও তাদের দলের সঙ্গে যোগ দিয়েছিল। আর এটা হলো এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট, যেটা কিনা গল্পের শেষেই খোলাসা হবে। ভিডিওটা কন্টিনিউ করুন। যাই হোক, মারামারি করতে গিয়ে লেনি দেয়ালে আঘাত করে তখন তারা দেখতে পায় যে এই দেয়ালটা এখনো পর্যন্ত অনেক কাঁচা রয়েছে, অর্থাৎ হয়তো কিছু সময় আগে এই দেয়ালটা বানানো হয়েছে। এরপর তারা দ্রুত সময়ের মধ্যে সেই দেয়ালটাকে ভাঙতে শুরু করে। বার্ডির এই কাজে অনেক বেশি অভিজ্ঞতা ছিল, তাই সে দ্রুততার সাথে এইখানে দেয়ালটা ভাঙতেছিল। কিন্তু হঠাৎই উপর থেকে মাটি পড়ে বেচারা ব্রোডি জ্যান্ত কবর হয়ে যায়। এরপর তার বন্ধুরা তাকে কোনোভাবে বের করে দেয়ালটা ভেঙে এইখান থেকে চলে আসে সামনের দিকে। কিন্তু তারা এইখান থেকে যেতে যেতে একটা পরিত্যক্ত স্টেশনে পৌঁছে যায়। আর এইখানেই তারা বুঝতে পারে যে ব্রোডির অবস্থা অনেক বেশি খারাপ, তার পা থেকে এইখানে অঝরে রক্ত পড়ছিল। ঠিক তখনই তারা এইখানে পুলিশের কুকুরের শব্দ শুনতে পায়। তাই তারা নিজেদের জীবন বাঁচানোর জন্যই বাধ্য হয়ে বাডিকে এইখানে ফেলে পালিয়ে চলে যায়। এরপর ফাইনালি তারা সে নদীর সামনে পৌঁছে যায়, যেটা পার হলেই তারা সে রেল লাইনে পৌঁছে যাবে। কিন্তু তাদের মধ্যে লেনি আবার সাঁতার কাটতে পারতো না, যার কারণে সে নদীতে নামতে অনেক বেশি ভয় পাচ্ছিল। কিন্তু তার বাকি বন্ধুদের সাহায্যে সে সেই নদীটাকে সাঁতরে পেরিয়ে যায়। এরপর তারা সে রেল লাইনে পৌঁছে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত বাতিস্তার পা সেই রেল লাইনে ফেসে যায়। তারা এইখানে তার পা ছোটানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা পারে না এবং দূর থেকে ট্রেন আসছিল, যার কারণে তারা এইখানে সকলে আলাদা হয়ে যায়। আর সেই ট্রেনের ধাক্কায় বাতিস্তার সাথে সাথে বেচারা লেনিও মারা যায়। বাকি ছিল ফ্রাক আর তার রুমমেট লেসি। ফাইনালি তারা একটা স্টেশনে পৌঁছায়, যেখানে তারা একে অপরকে শেষ বিদায় জানায়। আর এখন ফ্রাক একটা লম্বা সিঁড়ির সামনে দাঁড়িয়েছিল, যেই সিঁড়িটা তাকে সোজা নিয়ে যাবে লন্ডনে। তবে এইখানে আমরা এই মুভির সবচেয়ে বড় রহস্য জানতে পারি। প্রথমত, লেসি তাদের প্ল্যানের অংশ কিভাবে হলো, আর ফ্রাঙ্ক রেজার রুমে গিয়েছিল কিনা, আর তাছাড়াও তার মেয়ে মারা যাবার পরেও সে কেন পালানোর সিদ্ধান্ত নিয়েছিল। আসলে ফ্রাঙ্ক কখনোই জেলখানা থেকে পালায়নি। সে যখন তার মেয়ের মৃত্যুর খবর শুনেছিল সে তখনই হাল ছেড়ে দিয়েছিল। সে তার রুমে এসে লেসিকে তাদের প্ল্যানের সকল কথা বলে এবং লেসিকে তাদের প্ল্যান মোতাবেক সেইখানে পাঠিয়ে দেয়। তাকে এইখান থেকে পাঠিয়ে দিয়ে সে চলে যায় রেজার সঙ্গে দেখা করতে। সে রেজারকে উল্টাপাল্টা কথা বলে এতটাই রাগিয়ে দেয় যে রেজা তার বুকে ছুরি মেরে দেয়। সাথে সাথেই জেলখানার সিকিউরিটি গার্ডেরা ছুটে চলে আসে এবং তারা ফ্রাককে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর ফ্রাক আসলে এমনটাই চেয়েছিল। সে নিজের জীবন দিয়ে হলেও তার বন্ধুদেরকে এইখান থেকে পালাতে সাহায্য করতে চেয়েছিল এবং সেইটাতে সে সফল হয়েছিল। সে এইখানে মরার আগ পর্যন্ত গার্ডদেরকে ব্যস্ত রেখেছিল, যার কারণে গার্ডরা বুঝতে পারেন যে অন্য দিক দিয়ে অন্য কয়েদিরা পালিয়ে যাচ্ছে। আর বেচারা ফ্রাক মরার আগে নিজের ইমেজিনে দেখছিল যে সে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এই জেল থেকে পালিয়ে গিয়ে। আর এইটার সাথে সাথে এই অসাধারণ মুভিটা এইখানে শেষ হয়ে যায়। মুভির এক্সপ্লেনেশনটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করুন। আমাদের চ্যানেলে আপনি নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত টাটা, বাই বাই।